টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা আগেও বলেছি, এখনও বলি, বারবারই বলি যে ট্যাক্সের আমাদের দরজায় করাঘাত করছে। আর কয়েকদিন পরে ট্যাক্স মৌসুম শুরু হবে। সে কারণে আজকের আলোচনা আমাদের ট্যাক্স বা আর্থিক বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যে ট্যাক্স লুফলস যেগুলো আছে, বিগ বিউটিফুল বিল তো আছেই, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে, যে ট্যাক্স লুফলস কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারি, এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের বিষয় বা অন্যান্য বিষয় সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার, আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং ফাউন্ডার এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সুপ্রিয় দর্শক, আজকে যিনি দর্শক আছেন আপনারা জানেন, তিনি থাকলে আরও একটি বিষয় থাকে আমাদের কুইজ, যেটি আমরা দেই এই কারণে আপনাদের সাথে আমাদের একটি নতুন সম্পর্ক গড়ে তোলবার জন্যে বা একাত্মতা হবার জন্যই আমরা এই কুইজটি দিই। সেগুলো সবই আমরা আলোচনা করব। তার আগে আজকের বিষয় নিয়ে একটু আমি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বাজারে পণ্যের দাম যেন প্রতিদিনই উঁচুতে উড়ে উড়ে যাচ্ছে। ডলারের মূল্যমান, বাসা ভাড়া, গ্যাস, খাবার, প্রতিটি খাতে ব্যয় এমনভাবে বাড়ছে যে এই আমেরিকার সাধারণ জনগণ, গরিব থেকে মধ্যবিত্ত, এমনকি ধনিক শ্রেণীর ট্যাক্স পেয়াররাও সবাই যেন এক ধরনের আর্থিক চাপের ভেতরে দিন কাটাচ্ছেন। অনেকেই বলেন হার্ড ওয়ার্ক পেইজ অফ, কিন্তু বছরের শেষে যখন ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় আসে তখন অনেক পরিশ্রমের ফল যেন ট্যাক্স বিলের ভেতরেই গিলে ফেলে। সুপ্রিয় দর্শক, ধরুন একজন সিঙ্গেল মাদার প্রতিদিন ছোট ছোট কাজ করে দুটো বাচ্চার খরচ চালান, তার বেতন কম, কিন্তু বছর শেষে একবার ট্যাক্স রিফান্ড পেলেই সেটা কাটে স্কুলের ফি, মেডিকেল বিল কিংবা বাবা মায়ের বাড়তি খরচ মেটানো ইত্যাদি। অথবা ধরুন একজন ছোট ব্যবসায়ী বছরের শেষে যখন ট্যাক্স রিটার্ন দেন, তিনি বুঝতে পারেন অনেক খরচ ছিল যা তিনি হিসেব করেননি, যা হলে কয়েক হাজার ডলার তিনি বাঁচাতে পারতেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এক অদেখা সত্য নিয়ে কথা বলবো। ট্যাক্স এমন এক বাড়তি বোঝা যা গরিব, মধ্যবিত্ত এবং ধনী কাউকে একদম আলাদা করে না। কিন্তু এর মধ্যে কিছু ভালো খবরও আছে। আইনে এমন কিছু সুযোগ আছে যেগুলোকে ঠিকঠাক ব্যবহার করলে ট্যাক্সের বোঝা হালকা করা যায়। বিল্ডিং ব্লকের মতো ছোট ছোট স্টেপগুলো মিলিয়ে মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনা যায়। আর এগুলো নকল বা গোপন কোনো কৌশল নয়, এগুলো হলো আইনেই থাকা কিছু সুযোগ, যেমন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বা EITC, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনস, চ্যারিটেবল ডিডাকশনস এবং কিছু কিছু ক্ষেত্রে মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন বা বিজনেস এক্সপেন্স ডিডাকশন। ছোট ছোট সিদ্ধান্ত, বেতন থেকে স্বেচ্ছায় 401k কেটে নেওয়া বা ডিপেন্ডেন্ট কেয়ার রিসিপেন্টস রাখার মতো এই সবই যোগ হলে কিন্তু বেশ সুবিধা পাওয়া যায়। এই কথা সত্যি, প্রতিটি মানুষের সমস্যা বা গল্প আলাদা আলাদা। তারপরেও সবার কথা মাথায় রেখেই আমরা বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ আর মাত্র কয়েকদিন পরেই 2025 সালের ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে আমাদেরকে। প্রশ্ন হচ্ছে, এই ব্যয়বহুল সময়ে আমরা কিভাবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। তাই আজকের আলোচনা শুধু একটি সংখ্যা বা আইনের ধারায় সীমাবদ্ধ থাকবে না, বরং গরিব, মধ্যবিত্ত, এমনকি একজন ধনী ব্যক্তিরও নিজের অবস্থার সঙ্গে মানানসই ট্যাক্স লুফলস ব্যবহার করে
বৈধভাবে সবাই তাদের ট্যাক্সের দায় কিভাবে কমিয়ে আনতে পারেন সেটা নিয়েই কথা বলবো। তো চলুন এবার মূল আলোচনায় ফিরে আসি। ট্যাক্স লুপহোলস কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটি কিছুটা হলেও কমিয়ে আনতে পারি। সুপ্রিয় দর্শক, এটা তো আমরা আলোচনা করবোই আজকের মূল বিষয়, কিন্তু যেটা বলেছিলাম যে আমাদের আজকের যিনি দর্শক তিনি থাকলে একটি বিষয় থাকে, সেটি কুইজ। সেটি আগে আমরা প্রথমে দেখে নিই আমরা কুইজটা আজকে কি দিচ্ছি। যদি কেউ আপনারা নিশ্চয়ই এটা অনেকেই দেখেন, অংশগ্রহণ করেন, কিন্তু আমাদেরকে হয়তো জানান না, কিন্তু সবাই দেখেন। তো যারা দেখেন যদি ফেসবুকে তারা উত্তর দেন, নিশ্চয়ই আপনার নামটিও আমরা বলবো। প্রথম যে কুইজটি আমরা আপনাদের জন্য রেখেছি সেটি হচ্ছে, হাউ মাচ ডু ইউ থিঙ্ক ইট উইল কস্ট ট্যাক্স পেয়ার ফর ইচ $100 কালেক্টেড বাই দ্য IRS? অর্থাৎ প্রতি $100 কর আদায় করতে গিয়ে করদাতাদের কত খরচ হয় বলে আপনি মনে করেন? সেটা কি 41 সেন্ট, 89 সেন্টস অর $1.9? 41 সেন্ট, 89 সেন্ট বা 1.90 সেন্টস। তো এর দ্বিতীয়টি যেটি আছে, IRS has received more than 146 million, মানে 146 million tax returns this year. How many of these returns were filed electronically? অর্থাৎ এবছর IRS 146 মিলিয়নেরও বেশি ট্যাক্স রিটার্ন পেয়েছে। এর মধ্যে কতগুলি ইলেকট্রনিকভাবে দাখিল করা হয়েছে? এটি কি 33 মিলিয়ন, 44 মিলিয়ন না 60 মিলিয়ন? কোনটি ঠিক সেটি নিয়ে নিশ্চয়ই কথা বলা হবে, এবং কোনটি ঠিক বা বেঠিক, কোনটি ঠিক সেটি যদি আপনারা বা বেঠিক হলেও আপনারা দিতে পারেন, আমরা নিশ্চয়ই আপনার নাম এবং উত্তরটি বলবো। জনাব পারভেজ কাজী, প্রথমেই আপনার কাছে কুইজ নিয়ে কিছু শুনতে চাই। কুইজটা আমি একটু পরে আসতে চাচ্ছিলাম, এর মধ্যে কোনো ভাই অথবা বোন যদি এটার উত্তর দিতে চান। প্রথম কুইজটি হচ্ছে, প্রতি $100 কালেক্ট করতে গিয়ে IRS, এটা তো একটা হিউজ মেশিনারি, ওরা কত খরচ করে? 41 সেন্টস, 89 সেন্টস না $90? প্রতি $100 কালেক্ট করতে গিয়ে ওদের খরচ কত হয়? এটা ছিল প্রথম কুইজ। ABC দেয়া আছে, আপনারা চিন্তা করুন এবং উত্তরটি আমাদের জানান। আর দ্বিতীয় কুইজ হচ্ছে যে এই বছর 146 মিলিয়নের উপরে ফাইল সাবমিট হয়েছে, ট্যাক্স রিটার্ন সাবমিট হয়েছে। এর মধ্যে কতটা ইলেকট্রনিক্যালি ফাইল হয়েছে? 33 মিলিয়ন, 44 মিলিয়ন না 60 মিলিয়ন, 60 মিলিয়ন? ABC দেয়া আছে, আপনারা একটু চিন্তা করে উত্তর দেন। আমরাও এটার উত্তরটা নিয়ে আসব একটু পরেই। তাহলে এখন আমরা এই ট্যাক্স লুপহোলস কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের ট্যাক্স লায়াবিলিটিটা কমিয়ে আনতে পারি, এটা যদি একটু বিস্তারিতভাবে আপনি আলোচনা করেন, তাহলে সামনে তো কয়েক মাস পরে ট্যাক্স আমাদের দাখিল করতে হবে। এই টেকনিকগুলো কাজে লাগিয়ে যদি আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনি, তাহলে এই দুর্মূল্যের বাজারে যে অর্থটি আমাদের সঞ্চয় হবে সেটি দিয়ে একটি ভালো ব্যয় করতে পারবো আমার পরিবারের জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য। ধন্যবাদ রানা ভাই। আমরা আজকে কথা বলছি ট্যাক্স লুপহোলস নিয়ে, এবং ট্যাক্স লুপহোলস হচ্ছে কিছুই না, IRS যখন কোনো ট্যাক্স কোনোভাবে একটু বেশি ছাড় পাচ্ছে ওটাকে বন্ধ করতে যায়, তখন ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবেই কিছু অংশ ওর ছেড়ে রেখে আসে, এবং ওই ছাড় দিয়ে অনেকেই কিন্তু বড় ধরনের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে নেয়, এবং সেটাকে আমরা বলি ট্যাক্স লুপহোলস। এই লুপহোলস IRS-এরই দেওয়া, কিন্তু IRS জানে এই লুপহোলস নিয়ে IRS খুব একটা কথা বলে না, অ্যাডভার্টাইজ করে না, এবং এই লুপহোলসটা ট্যাক্স পেয়ারদেরকে খুঁজে বের করতে হয়, অথবা তারা নানাভাবে সেগুলোকে সংগ্রহ করে এবং অনেকে সেগুলোকে কাজে লাগায়। আবার যারা ট্যাক্স নিয়ে কোনো প্রকার চিন্তাভাবনা করে না এবং বছরের পর বছর দেখা যাচ্ছে তারা লুপহোলসের সুযোগ নেননি, যদিও তার ফাইলে এই লুপহোল নেয়ার সুযোগ অনেকখানি ছিল।
তো প্রথম লুপহোল যদি কথা বলতে হয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট লুপহোল হচ্ছে রিয়েল স্টেট ইনভেস্টিং। রিয়েল স্টেট ইনভেস্টিংটা নিয়ে কথা বলতে হলে প্রথমে আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা W2-তে কাজ করি অথবা 1099-এ কাজ করি, এবং সেই ইনকামটা আমরা যেটা কাজ করে যেই ইনকামটা আর্ন করি সেটাকে বলা হয় অ্যাজ অ্যাক্টিভ ইনকাম। আর রেন্টাল ইনকাম, গ্যাম্বলিং ইনকাম, আনএমপ্লয়মেন্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, এগুলোকে বলা হয় প্যাসিভ ইনকাম। বলা হয় যে এই ইনকামগুলোর জন্য আমি কোনো কাজ করিনি। এখন অ্যাক্টিভ ইনকাম এবং অ্যাক্টিভ লস দিয়ে আমি কিন্তু আমার অ্যাক্টিভ ইনকামকে কমিয়ে আনতে পারি, কিন্তু প্যাসিভ লস দিয়ে আমি আমার অ্যাক্টিভ ইনকামকে কমাতে পারি না। এখন রিয়েল স্টেটে রেন্টাল ইনকামকে বলা হয়ে থাকে প্যাসিভ ইনকাম। এটা ইনফ্যাক্ট 1986-এ রিগানের সময় একটা আইনের অধীনে এই অ্যাক্টিভ ইনকামকে রিডিউস করা যাবে না প্যাসিভ লস দিয়ে, এই লটা আসলো। এবং এটা আসলো 1986-এ, এটা কোড সেকশন 469 IRS-এ। এখন এই কোড সেকশন দিয়ে আগে দেখা যেত যে অনেকের W2 ইনকাম অথবা 1099 ইনকামকে ওরা কমিয়ে আনতো রেন্টাল লস দিয়ে, এবং ওরা ট্যাক্সের বড় অঙ্কের ছাড় পেত। সেটাকে বন্ধ করার জন্য ওরা যখন কোড সেকশন 469 ইন্ট্রোডিউস করলো 1986-এ, তখন ওরা ভুলবশত অথবা ট্যাক্স এবং অর্থনীতির পট পরিবর্তনের কারণে একটা অংশ ছেড়ে দিয়ে এসেছিল, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ শর্ট টার্ম রেন্টাল রিয়েল স্টেট লস। তার মানে শর্ট টার্ম রেন্টাল রিয়েল স্টেট লসকে দিয়ে আপনি অ্যাক্টিভ ইনকামকেও কিন্তু কমিয়ে আনতে পারেন। এবং এই শর্ট টার্ম রেন্টালের জন্য ওরা রাখলো যে অ্যাভারেজ স্টে 7 দিনের বেশি হতে পারবে না। মানে কেউ এসে 2 দিন থাকছে, কেউ 3 দিন থাকছে, কেউ 15 দিন থাকছে, কেউ 10 দিন থাকছে, কেউ 1 দিন থাকছে। এটাকে যখন সারা বছরের স্টেকে আপনি অ্যাভারেজ করবেন নাম্বার অফ গেস্ট দিয়ে, তখন এটা মোর দেন 7 ডেজ হতে পারবে না। এটা হচ্ছে বেসিক ল টু কোয়ালিফাই ফর শর্ট টার্ম রেন্টাল লুপহোল। এখন শর্ট টার্ম রেন্টালে আপনি যদি কোয়ালিফাই করেন, IRS দেখলো যে শর্ট টার্ম রেন্টাল মানে 1 দিন পরপরই অথবা 3 দিন পরপরই অথবা 7 দিনের মধ্যে গেস্ট চেঞ্জ হচ্ছে, অতএব ল্যান্ড ওনার অথবা বাড়ির মালিক উনি কিন্তু প্রতিদিন এই বাড়িটাকে ফিক্স করা, ঠিক করা, নতুন টেনেন্টকে আনা, তাকে ঘর বুঝিয়ে দেয়া, তার কাছ থেকে রেন্ট কালেকশন, এগুলো নানা জিনিস নিয়ে সে এত বেশি ইনভলভ থাকবে যে এটা তার লাইক হিজ ওন বিজনেস এবং লাইক এ অ্যাক্টিভ ইনকাম এবং অ্যাক্টিভ লস হবে। অতএব ওরা এই ক্যাটাগরিতে যারা পড়বে এবং যারা মিনিমাম 100 আওয়ার্স পার ইয়ার এই বিজনেসের পিছনে সময় দিবে এবং সেই মেইন বিজনেসের ম্যানেজারিয়াল পজিশনটায় থাকবে অথবা মেইন পার্সন যে লুক আফটার করবে, তাকে এই শর্ট টার্ম রেন্টাল লুপহোলটা তার জন্য রাখা হলো। অর্থাৎ তার যদি W2 ইনকাম হয় 300,000 এবং তার যদি শর্ট টার্ম রেন্টাল লস হয় 50,000, ও কিন্তু অ্যাক্টিভ ইনকাম W2 ইনকামকে কমিয়ে আনতে পারবে, মানে 50,000 লসকে এখানে এনে, অর্থাৎ তার ইনকাম দাঁড়ালো 2,50,000। এখন আমি যেটা বলছিলাম যে অর্থনৈতিক
পট পরিবর্তনের কারণে এগুলো অনেক সহজ হয়ে গেছে। এয়ারবিএনবি অথবা ভিআরবিওর মতো প্রতিষ্ঠানগুলো আসাতে আপনাকে কিন্তু পার্সোনালি ইনভলভ হতে হয় না। টেনেন্ট খুঁজে বের করা, টেনেন্টকে ইন্টারভিউ করা, তার রেন্ট কালেক্ট করা, দুদিন পর সে যখন চলে গেল আবার অ্যাপার্টমেন্টটাকে ফিক্স করা, ক্লিন করা, নেক্সট টেনেন্টের জন্য এটা সেট আপ করা, এখন কিন্তু এগুলো খুব সহজে করা যায় এবং রিমোটলি করা যায়। তারপরও যারা এই বেনিফিটটা নিতে চায় আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন পার্সোনালি ইনভলভ হয়। 100 ঘন্টার যে একটা রিকোয়ারমেন্টস আছে সেখানটা যেন তারা ফেল না করে। এটা হচ্ছে প্রথম জিনিস, এবং তাকেই মেইন ইনভলভমেন্ট তার হতে হবে এবং তাকে সহযোগী হিসাবে অন্যান্য লোকেরা অথবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো এর মধ্যেই ইনভলভ হতে পারবে। তাহলেই আপনি শর্ট টার্ম রেন্টাল লুপহোলসের সুযোগটা কোয়ালিফাই করেন। নাও সেকেন্ডটা আপনার কাছে আসবো, যেহেতু আমরা একটা কুইজ দিই, দর্শকরা আমাদের সাথে অংশগ্রহণ করেন। দুইজন দর্শক আমাদেরকে অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে উত্তর দিয়েছেন। নিক নিঝু তিনি দিয়েছেন যে প্রথম একটির উত্তর দিয়েছেন, যেটা আমরা বলেছি আইআরএস প্রতি $100 কর আদায় করতে গিয়ে করদাতাদের কত খরচ হয় বলে আপনি মনে করেন, সেটিতে উনি বলছেন 89 সেন্টের কথা বলছেন। দ্বিতীয়টির উত্তর উনি অংশগ্রহণ করেননি। শারমিন ইসলাম প্রথমটিতে করেননি, দ্বিতীয়টিতে অংশগ্রহণ করেছেন যে এবছর আইআরএস 146 মিলিয়নেরও বেশি ট্যাক্স রিটার্ন পেয়েছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রনিক্যালি ফাইল করা হয়েছে, সেটাতে তিনি বলছেন 60 মিলিয়ন, 60 মিলিয়নের কথা বলছে। আমরা আলোচনায় আসি, এটা উত্তর সঠিক কি বেঠিক সেটি আপনি যখন উত্তর দেন। ধন্যবাদ। তো আমি রেন্টাল লুপহোলটা নিয়ে যেহেতু কথা বলছিলাম, সেখানে একটা জিনিস বুঝতে হবে, রেন্টাল লুপহোলের সবচেয়ে বড় ক্যাচ হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনকে আমরা সাধারণত বলে থাকি এটা পেপার লস। সে ফর এক্সাম্পল আপনি একটা বাড়ি কিনেছেন 7,50,000 এবং সেখানে ল্যান্ড ভ্যালু যদি 1 লাখ হয়ে থাকে, 650 হচ্ছে বিল্ডিং। এখন 650 বিল্ডিং এবং এটা আপনি রেন্টাল রিয়েল স্টেট হিসেবে ব্যবহার করছেন এবং শর্ট টার্ম রেন্টাল, আপনি এটাকে ডেপ্রিসিয়েট করতে পারেন 27.5 বছর ধরে। অর্থাৎ এটার ভ্যালুটাকে আপনি কিন্তু এক্সপেন্স হিসাবে দেখাতে পারেন 27.5 ইয়ার্স। এবং এখানেও আবার একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি কস্ট সেগ্রিগেশন করেন তাহলে এই প্রপার্টিকে আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট আর একটা হচ্ছে নন স্ট্রাকচারাল পার্ট। স্ট্রাকচার আমরা বুঝি বিল্ডিং, এটা হচ্ছে স্ট্রাকচারের অংশ, কিন্তু ধরেন আপনার বাসার ফ্লোরস, বাথরুমস, অ্যাপ্লায়েন্সেস যেগুলোর লাইফ অনেক কম, 27.5 ইয়ার্স না, একটা অ্যাপ্লায়েন্সের লাইফ হচ্ছে 5 ইয়ার্স। আপনি ধরেন বাথরুম, তার লাইফ হচ্ছে 10 ইয়ার্স, 10 ইয়ার্স পর বাথরুমকে রিডু করতে হয়। ফ্লোর, তার লাইফ হচ্ছে 10 ইয়ার্স, 10 বছর পর ফ্লোরকে আবার চেঞ্জ করতে হয়। এরকম বহু জিনিস আছে। ফেন্স, তার লাইফ হচ্ছে 15 ইয়ার্স, বাসার চতুর্দিকে যে ফেন্স দেওয়া হয়েছে, ড্রাইভওয়ে, সেটার লাইফ হচ্ছে 15 ইয়ার্স। প্রতি 15 বছর পর পর আপনাকে এটাকে রিডু করতে হয়। অতএব আপনি নন স্ট্রাকচারাল পার্টকে আপনি কিন্তু আরও কুইক ডেপ্রিসিয়েট করলে আপনার ডিডাকশান অনেকখানি বেড়ে আসে, এবং এই ডিডাকশানকে যদি আপনি বাড়িয়ে আনতে পারেন তাহলে দেখা যাচ্ছে, এবং এটা যদি শর্ট টার্ম রেন্টাল হয়, আমি প্রথমেই বলেছিলাম সে আপনার ইনকাম 300,000 W2-তে আপনি আর্ন করেছেন, আর আপনি এই কস্ট সেগ্রিগেশন করে আমরা দেখা গেছে যে অনেক সময় যেখানে আপনি
$24-25,000 যদি 27.5 ইয়ার্স এন্টায়ার বিল্ডিংকে আপনি ডেপ্রিসিয়েট করতেন, আপনি যদি এটাকে 2 পার্টে ভাগ করে নেন এবং ডেপ্রিসিয়েট করেন, তাহলে দেখা যাবে ইচ ইয়ার আপনি 100,000-এর মতো ডেপ্রিসিয়েট করতে পারছেন। এবং সেইভাবে যদি আপনি ডেপ্রিসিয়েট করেন এবং রেন্টাল লসটাকে আপনার ফেভারে কাজে লাগান, আপনার 3 লাখ ইনকাম দেখা যাবে যে আপনি $2 লাখ এনে দাঁড় করিয়েছেন ট্যাক্সেবল ইনকাম, এবং আপনার ট্যাক্স সেভিংস হবে অলমোস্ট, ইফ ইউ আর 28 or 32% ট্যাক্স ব্র্যাকেটে, ধরেন আপনার 30,000-এর মতো একটা ট্যাক্স সেভিংস। এর থেকে বড় সেভিংস আর কোনো কিছুতে নাই। সাধারণ মানুষ যাদের কিছু ইনকাম আছে, W2 ইনকাম আছে, আমি দেখেছি এইটা একটা টেন্ডেন্সি, টাকাকে পার্ক করার জন্য লোকজন বাড়ি কিনে এবং রেন্টাল প্রপার্টিতে তারা ইনভেস্ট করে। দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনি যদি মোর দেন 750 আওয়ার্স ওই রেন্টাল প্রপার্টিতে সময় দেন, অথবা আপনার স্পাউস যিনি কাজ করেন না, সাধারণত ঘর সংসার করেন, উনি যদি সময় দেয়, তাহলে ওটাও রিয়েল এস্টেট প্রফেশনাল হিসাবে আপনার ডিডাকশন নিতে পারেন। অথবা এটা যদি শর্ট টার্ম রেন্টাল হয়, আপনি যদি এয়ারবিএনবি, ভিআরবিও অথবা বিভিন্ন ক্লিনিং এজেন্সি আছে তাদের মাধ্যমে এগুলোকে টোটালি লুক আফটার করেন এবং ওভারঅল সুপারভিশনে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের ডিডাকশন আপনি ক্লেম করতে পারেন। এবং এটাকে আমি বলে থাকি যে বিগেস্ট ট্যাক্স লুপহোল, যেটা সকলের জন্য উন্মুক্ত এবং সকলেই এই ট্যাক্স লুপহোলের বেনিফিট নিতে পারে। আমি এখন একটু কুইজ নিয়ে কথা বলবো। দুইজন আমাদের কুইজের উত্তর দিয়েছে, নিক নিঝু এবং শারমিন ইসলাম। ধন্যবাদ দুজনকেই, নিক নিঝু এবং শারমিন ইসলাম। আমাদের প্রথম কুইজটি ছিল প্রতি $100 কালেক্ট করতে আইআরএস কত খরচ করে, অথবা ট্যাক্স পেয়ারের কত টাকা তারা খরচ করে। 41 সেন্টস, 89 সেন্টস এবং $90। কোনটা সঠিক? এ, বি, সি। এ হচ্ছে 41 সেন্টস, বি 89 সেন্টস, সি হচ্ছে $90। এখানে সঠিক উত্তর হচ্ছে এ, 41 সেন্টস। তার মানে নিঝু নিক নিঝু যে উত্তরটা দিয়েছেন 89 সেন্ট, এটা ভুল উত্তর, যেটা সঠিক ছিল না। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আইআরএস 146 মিলিয়নের বেশি ট্যাক্স রিটার্ন এবছর রিসিভ করেছে। এর মধ্যে ইলেকট্রনিক্যালি ফাইল হয়েছিল কতগুলো? এ হচ্ছে 33 মিলিয়ন, বি হচ্ছে 44 মিলিয়ন এবং সি হচ্ছে 60 মিলিয়ন। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, 44 মিলিয়ন। তার মানে শারমিন ইসলাম বলেছেন 60 মিলিয়ন, এটাও সঠিক ছিল না। আপনারা এইটুক বুঝে রাখতে পারেন যে 1/3 লোক এখনো ইলেকট্রনিক ফাইল করে, এবং আমি দেখেছি যে আমার পরিসংখ্যানে বাঙালিরা অলমোস্ট 90% ইলেকট্রনিক ফাইল করে, বাংলাদেশিরা, অথবা আমি যতখানি লোকজনের কাছ থেকে শুনি অথবা বুঝি। তো তার মানে আমরা অনেক এগিয়ে আছি আমরা, যেখানে 1/3 মানে 33% লোক ইলেকট্রনিক ট্যাক্স ফাইল করে, বাকিরা পেপার ফাইল করে। সেখানে আমাদের কমিউনিটি 90% ইলেকট্রনিক ফাইল করে। এটা একটা, কারণ আপনি তো জানেন বা আমরাও বহুবার আলোচনা করেছি, আপনিও নিশ্চয়ই বলবেন যে এই যে দুটো ইলেকট্রনিক বা যেটা পুরনো পদ্ধতিতে, যেটা আগে এটা কি হার্ড কপিতে যাওয়া বলে নাকি, তো সেটার মধ্যে কোনটা উত্তম? তাহলে অবশ্যই ইলেকট্রনিক ফাইলিং অনেক বেটার, অনেক ফাস্টার, এবং ইলেকট্রনিক ফাইলিং হচ্ছে মানে
পেপার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা পেপার থেকে আইআরএস যখন এটাকে ইলেকট্রনিকে কনভার্ট করে অথবা ট্রান্সফার করে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোর থেকে আপনার ফাইলটা বেঁচে গেল এবং ফাইলটা সরাসরি আইআরএসের সাথে সাথে হাতে পেয়ে গেল। হ্যাঁ, ওদের মাস্টার কম্পিউটারে ইনপুট হয়ে গেল। ওদের খুব একটা কাজ করার কিন্তু থাকে না, শুধু আপনার রিফান্ড চেকটা ইস্যু করা ছাড়া। তো রিফান্ড চেক অবশ্যই যারা ইলেকট্রনিক্যালি ফাইল করে তাদের চেকটা রিফান্ডটাও তাড়াতাড়ি আসে, খুব তাড়াতাড়ি আসে। তবে একটা কথা বলে রাখি, কয়েকদিন আগেই আইআরএস ইয়েতে গিয়েছিলাম, ট্যাক্স ফোরামে। সেখানে শুনলাম এই সেপ্টেম্বরের পর থেকে আইআরএস হয়তোবা আর চেক ইস্যু করবে না, প্রত্যেকটা রিফান্ড ইলেকট্রনিক হতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। ওরা দেখছে ওদের যে অভিজ্ঞতা রিফান্ড চেক নিয়ে, অনেক রিফান্ড চেক মিস হয়। মিস হলে আমরা তো একটা রিফান্ড ওই চেকটা আবার ক্লেম করে বসি, এবং আইআরএস কিন্তু ইস্যুও করছে, কিন্তু সেই চেকটা কে বা কারা এনক্যাশ করে নিয়েছে, এবং আইআরএস তখন ওদের পিছনে যায় এবং ওদের থেকে ওই টাকাটা উদ্ধার করার কাজে মেতে উঠে। সময় ব্যয় হয়, অনেক সময় টাকা উদ্ধার হয় না। তো ওর জন্যই ওরা সিদ্ধান্ত নিচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে যে একটা প্রশ্ন হলো, যে যারা ইলেকট্রনিক্যালি ফাইল করছে তারা তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিচ্ছে, এবং তারা যেহেতু তাড়াতাড়িও পাচ্ছে এবং তারা ব্যাংকের মাধ্যমে দিলে তাদের জন্য আরও সুবিধাজনক হচ্ছে। তো যারা পেপার ফাইলিং করছে তারা কি তাহলে এই কাদের চেকগুলো তারা চেকে ইস্যু করতো, যারা কি পেপার ফাইলিং করছে তাদের? না, অনেকে ইলেকট্রনিক ফাইল করে, তারা ব্যাংক ইনফরমেশন দেয় না। তার মানে ব্যাংক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে। অনেকে পেপার ফাইল করে কিন্তু ওদের ব্যাংক ইনফরমেশন সেখানে দেয়া। অতএব যাদের ব্যাংক ইনফরমেশন দেয়া নেই তাদেরকেই ওরা চেক ইস্যু করতো। এখনো যদি সেরকম ব্যাংক ইনফরমেশন নাই থাকে, সেই ইলেকট্রনিকই হোক আর পেপার ফাইলিংই হোক, তাহলে সে তার রিফান্ডটা কিভাবে পাবে? আইআরএস এর জন্য এটা ডিফিকাল্ট হবে। ওরা বোধহয় উইদাউট ব্যাংক ইনফরমেশন ছাড়া চেক কেউ ফাইল করলে আমি এক্সপেক্ট করছি ওরা হয়তো কার্ড ইস্যু করবে, এবং কিছু ভেরিফিকেশনের পর ওই কার্ড থেকে টাকা তোলা যাবে। এখনো ওরা জানায়নি ওরা কি করবে, কিন্তু শুধু এইটুক বলছে সামনের বছরের ট্যাক্স ফাইলে ওরা আর পেপার চেক ইস্যু করবে না। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কয়েকদিন পরে যখন আমরা 2025-এর ট্যাক্স রিটার্ন জমা দেব, দাখিল করব, তখন যেন আমরা প্রত্যেকেই ব্যাংকের ইনফরমেশনটা আমাদের ট্যাক্স ফাইলে যেন উল্লেখ করি। জি, আমি এখন একজন দর্শক আছে, আমরা অনেকক্ষণ ধরে তার প্রশ্নটা বসে রেখেছি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। জি, আজকে প্রিয় উপস্থাপক এবং প্রিয় অতিথি দুজনকেই আমার সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আজকে যেহেতু লুফার নিয়ে কথা হচ্ছে, একটা প্রায় আপনাদের আলোচনায় শুনে থাকি যে বিশেষ করে কর্পোরেশন মালিক যারা, বা বিশেষ করে আমাদের বর্তমান প্রেসিডেন্টও করে থাকেন, যে তাদের পার্সোনাল ট্যাক্স অ্যাভয়েড করার জন্য তাদের কর্পোরেশন থেকে তারা লোন নিয়ে থাকেন, আবার লোন ফেরত দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যে সে লোনটা ফেরত দিয়ে থাকেন তার তো একটা ইনকাম হয়, তাহলে সেই ইনকামটা কিভাবে সে সোর্স করে, এই জিনিসটা ঠিক বোধগম্য নয়। এটা একটু ক্লিয়ার করুন। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। জি, ধন্যবাদ সানি ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। এটা আমি বুঝতে পারি আপনার প্রশ্ন থেকে যে আপনি এই আলোচনাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনেন, অথবা অন্য স্থান থেকেও আপনি কিছু ইনফরমেশন কালেক্ট করেন। এই দেশে যারা কর্পোরেশন ওনার, বিগ কর্পোরেশন ওনার, আমি কারো নাম নিব না, কিন্তু নাম নেওয়া যেতে পারে একজনের, এলন মাস্ক। সে কিন্তু লোন নিয়ে থাকে তার কর্পোরেশন থেকে। লোন কিন্তু ইনকাম নয়। অতএব আপনি লোন নিয়েছেন ধরেন $10 মিলিয়ন, এবং ওই লোন দিয়ে আপনি চলছেন। $10 মিলিয়ন কিন্তু আপনার জন্য ইনকাম না।
এবং আপনি যখন 10 মিলিয়নটা ফেরত দিচ্ছেন কর্পোরেশনকে, ওইটা কিন্তু কর্পোরেশনেরও ইনকাম না, যেহেতু কর্পোরেশন আপনাকে লোন দিয়েছিল, লোনটা কালেক্ট করলো। এখন অনেক সময় এই ধরনের বিজনেস টাইকুনরা তারা তাদের লোন ইন্টারেস্টকে মাপ করে নেয়, অথবা খুব মিনিমাম একটা লোন ইন্টারেস্ট পে করে, এবং সেই মিনিমাম ইন্টারেস্টটা হচ্ছে কিন্তু ওই কর্পোরেশনের ইনকাম, এবং কর্পোরেশন ওই মিনিমাম ইন্টারেস্ট যেটা পেয়েছে সেটা ওদের ইনকামের সাথে যোগ করে নেয়, এবং এতে কর্পোরেশনগুলো মনে করে যে তাকে হয়তো আমরা কোনো কারণে রেমুনারেশন দিলে এর থেকে অনেক বেশি দিতে হতো, তো এই লোনটাই হচ্ছে তার ইনকাম, লোন দিয়ে সে চলেছে এবং আমাদের লোন সে শোধও করেছে মিনিমাম একটা ইন্টারেস্ট রেট। তার মানে সে কর্পোরেশন থেকে কোনো বেতন নেন না, না, লোন নিয়ে চলেন। অনেক বিজনেস ওনার এটা করে থাকেন, এবং এটা কিন্তু একটা লুপহোল, এটা একটা স্ট্র্যাটেজি। অনেকেই এটা করে থাকেন তার পার্সোনাল ইনকামকেও কম রাখার জন্য, এবং লোন কখনোই ইনকাম না, অতএব লোনের উপর আপনাকে কোনো ট্যাক্স পে করতে হয় না। তো আপনি সঠিক বলেছেন যে এইটা ওয়ান অফ দ্য লুপহোল, যেটা বড় বড় কর্পোরেশন অথবা বিজনেসের যারা কর্ণধার আছেন অথবা বোর্ড অফ ডিরেক্টরস যারা আছেন তারা এগুলো ব্যবহার করে থাকেন। অনেক ধন্যবাদ জনাব সানি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনি যেটা বুঝতেন না বা যেটার মধ্যে আপনার কনফিউশন ছিল, আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে সেই কনফিউশনটা দূর হয়েছে এবং বিষয়টা আপনার পুরোপুরি রপ্ত হয়ে গেছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমরা দুটো বিষয়ের লুপহোলের কথা শুনেছি, বা তিনটা বোধহয় শুনেছি, আর কি বাকি? হ্যাঁ, আরেকটা লুপহোল, এটাও কিন্তু অনেক বড়, কিন্তু এটা হচ্ছে লিমিটেড লোক এই সুযোগটা নিতে পারে। এটা হচ্ছে কোড সেকশন 1202, কোয়ালিফাইড স্মল বিজনেস গেইন এক্সক্লুশন। কোয়ালিফাইড স্মল বিজনেস এটা হচ্ছে মানে আপনি স্টক কিনতে পারেন, অথবা আপনি কোয়ালিফাইড স্মল বিজনেস ওনার হতে পারেন। সেই কোয়ালিফাইড স্মল বিজনেস হ্যাজ টু বি সি কর্প অথবা এলএলসি, এই ফরম্যাটে হতে হবে। এবং এই বিজনেসে আপনি ধরেন অল্প কিছু টাকা ইনভেস্ট করেছেন অথবা করেননি, এবং এই বিজনেসটা আপনি 5 ইয়ার্স রান করেছেন, মিনিমাম 5 বছর এই বিজনেসে আপনার টাকা খাটাতে হবে, এবং এই বিজনেসটা নাও বিকামস এ ভেরি বিগ বিজনেস, এবং এটাকে আপনি বিক্রি করলেন। এই বিক্রি করে আপনার যে ক্যাপিটাল গেইন হলো সেটা আপ টু $10 মিলিয়ন ইজ ট্যাক্স ফ্রি। এটা অনেক বিজনেস ওনার করতে পারে, অথবা অনেকে হয়তো এটার জন্য ক্যান্ডিডেট, কিন্তু তারা নিজেরাও জানে না যে বিজনেসটা সেল করলে উনি এই গেইনটা উনি নিয়ে যেতে পারবে উইদাউট এনি ট্যাক্সেবল ইভেন্ট। এটার জন্য শুধু কিছু পূর্ব শর্ত আছে, যে ইনভেস্টমেন্ট হতে হবে ইন কোয়ালিফাইং স্মল বিজনেস, এবং ইনভেস্টমেন্টটা মিনিমাম 5 ইয়ার্স অথবা এর মোর হতে হবে, আর যেই ক্যাপিটাল গেইন আপ টু 10 মিলিয়নস উইল বি ট্যাক্স ফ্রি। এবং এটার জন্য যারা বিজনেস ওনার তাদেরকে বলছি, আপনাদের বিজনেস সি কর্প অথবা এলএলসি হতে হবে, এবং কোয়ালিফাইং স্মল বিজনেস হতে হবে। বিজনেস বিক্রি করছেন আপনি 5 বছর পর, সেম থিং, এবং 100% হবে ট্যাক্স ফ্রি আপ টু 10 মিলিয়ন। এর অতিরিক্ত যেই গেইনটা হবে সেটাকে আপনি যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন রেটে আপনি ট্যাক্স পে করবেন, তো সেটা সাধারণত 15%, মানে অনেক লেস ট্যাক্স দিয়ে আপনি পাবেন, লায়াবিলিটি অনেক কমিয়ে আনা যায়। এটাও কিন্তু একটা বিরাট ট্যাক্স লুপহোল, এবং আমরা অনেকেই এটা নিয়ে কাজ করি না অথবা কথা বলি না। আরেকটা ট্যাক্স বেনিফিট হচ্ছে প্রাইমারি রেসিডেন্স বেনিফিট। আপনি ধরেন বাড়ি কিনেছেন, অনেকেই এটা করে, সেটা হচ্ছে যে আপনি বাড়িটা কিনেছেন 5 লাখ দিয়ে, আপনি ওই বাসায় ছিলেন
লাস্ট 5 রিকোয়ারমেন্টস হচ্ছে লাস্ট 5 বছরের, গত 5 বছরের 2 বছর ওইটা আপনার প্রাইমারি রেসিডেন্ট হতে হবে। এবং এটা কিন্তু অ্যাট এ স্ট্রেচ প্রাইমারি রেসিডেন্ট না হলেও চলবে। আপনি কিনেছেন বাড়ি 2020-এ, আপনি 20 এবং 21 ওখানে ছিলেন, 22-এ আপনি ওই বাসা থেকে বের হয়ে গেছেন, 23-এ অথবা 24-এ আপনি আবার ফেরত গেছেন, আবার 1 বছর ছিলেন এবং 25-এ বাড়িটা বিক্রি করে দিয়েছেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন 250,000 ক্যাপিটাল গেইন, আপনাকে এর উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। এবং যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার, আপনারা $5 লাখ পর্যন্ত আপনার যেই ক্যাপিটাল গেইন সেটা আপনাকে ট্যাক্স দিতে হবে না। আর ইন্টারেস্টিং হচ্ছে এটা আপনি করতে পারবেন কিন্তু মাল্টিপল টাইমস। তো অতএব আপনারা যদি কেউ এটা করে থাকেন ভালো, কেউ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, অবশ্যই উচিত হবে এটা নিয়ে সিরিয়াসলি ভাবার এবং যদি সুযোগ থাকে কিছু করার। আরেকটা ট্যাক্স লুপহোল হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। অনেক সময় এটা পুরো 100%ই ট্যাক্স ফ্রি। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি 60,000 অথবা এর কম হয়ে থাকে, আপনি যদি হেড অফ হাউস হোল্ড হয়ে থাকেন, আপনার ইনকাম 80,000 অথবা এর কম, এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলাররা যাদের ইনকাম 1,20,000 অথবা এর কম, তাদের কিন্তু long-term capital gain is tax-free, including the standard deduction. আমি একটা উদাহরণ দিয়ে বললে হয়তো এটা আরেকটু সহজ হবে আপনাদের জন্য। যেমন ধরুন আপনি ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার এবং আপনার ইনকাম 80,000। আমি বলেছি 1,20,000 পর্যন্ত আপনার ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইন আমরা কম বেশি অনেকেই বুঝি, এনিথিং হোল্ডিং ফর মোর দ্যান 1 year ইজ লং টার্ম ক্যাপিটাল গেইন। আর হোল্ডিং, ধরেন আপনি স্টক কিনেছেন 1 বছরের মধ্যেই ওটা সেল করেছেন, তাহলে কিন্তু ওটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হলো। আমি এখানে বলছি লং টার্ম ক্যাপিটাল গেইন। আপনার ইনকাম 80,000 ম্যারিড ফাইলিং জয়েন্ট এবং আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 50,000। তো আপনার টোটাল ইনকাম এসে গেল 1,30,000। আমি বলেছি 1,20,000 পর্যন্ত ইনকাম লেভেলে যারা, তাদের জন্য লং টার্ম ক্যাপিটাল গেইন ইজ ট্যাক্স ফ্রি, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে 10,000 আপনি উপরে চলে গেলেন, আপনি শুধু ওই 10,000-এর লং টার্ম ক্যাপিটাল গেইন রেটের ট্যাক্স আপনি পে করবেন। এবং আমরা অনেকেই জানি যে লং টার্ম ক্যাপিটাল গেইন রেট হচ্ছে 15%, তার মানে এটা অনেক কম। তো এটাও একটা বড় ট্যাক্স লুপহোল। এবং আমরা অনেক সময় কারো যদি ইনকাম কোনো বছর এই সিঙ্গল 60,000, হেড অফ হাউস হোল্ড 80,000, ম্যারিড ফাইলিং জয়েন্ট 1,20,000 এর অনেক কম হয়ে থাকে, ওনাদের উচিত হবে ওই বছর ওনাদের হোল্ড করা স্টকস, ক্রিপ্টো, বন্ডস, হোয়াটএভার তাদের পোর্টফোলিওতে আছে, সেগুলোকে সেল করে দিয়ে ক্যাপিটাল গেইনটাকে লকড করে ফেলা, যেন উনাকে উইদাউট এনি ট্যাক্স ক্যাপিটাল গেইনটা নিয়ে উনি বের হয়ে আসতে পারেন। আর হাতে সময় কম, তাও সংক্ষেপে একটু। আচ্ছা, তাহলে সংক্ষেপে বলি। আরেকটা ট্যাক্স লুপহোল হচ্ছে আমরা অনেকেই সেলফ এমপ্লয়েড, আমরা নিজেরা ব্যবসা করি, অনেক সময় আমরা কর্পোরেশন ফর্ম করি অথবা এলএলসি অথবা সোল প্রোপ্রাইটারশিপেই থাকি। আমাদের কিন্তু উচিত হবে আমাদের বিজনেসকে যদি আমরা এস কর্পোরেশন ট্রান্সফার করি অথবা ওইটার যদি এস কর্পোরেশন ট্যাক্স স্ট্রাকচার দেই, তাহলে আমরা সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স কমিয়ে আনতে পারি। এবং এটাও খুব সহজ একটা স্ট্র্যাটেজি, এটা নিয়ে অনেকে কাজ করে, অথবা ট্যাক্স প্রফেশনালের কাছে গেলে তারা এটা ওনাদেরকে বলে দিবে এবং এটা
সম্পূর্ণ করে দিবে। এবং লাস্ট বাট নট লিস্ট আমি একটু কথা বলতে চাই এইচএসএ নিয়ে, হেলথ সেভিংস অ্যাকাউন্ট। এটার কিন্তু 3টা বেনিফিট। এটা গ্রো করে ট্যাক্স ফ্রি, এটার উইথড্রলগুলো যদি হেলথ রিলেটেড কজে হয়ে থাকে তাহলে ট্যাক্স ফ্রি অ্যান্ড 0 পেনাল্টি, এবং এটা কোনো কারণে আপনি ব্যবহার করলেন না, এটা যদি রিটায়ারমেন্টের সময় উইথড্র করেন এবং রিটায়ারমেন্ট ইনকাম নিয়ে হিসেবে কাজ করে তাহলে সেটাও ট্যাক্স ফ্রি। তো তার মানে এই ট্রিপল ট্যাক্স বেনিফিট আজ হচ্ছে হেলথ সেভিংস অ্যাকাউন্টে। তো এটার দিকেও আপনারা একটু নজর রাখবেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য, সেই সাথে চমৎকার দুটি কুইজ দেওয়ার জন্য, এবং কিছু ইনফরমেশন আমরা জানতে পারলাম এ ব্যাপারে, সেটাও বোধ করি আমাদেরকে ঋদ্ধ করেছে। তো জনাব পারভেজ কাজী আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও, যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই ট্যাক্স লুফলসগুলো কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারি সেই বিষয়গুলো চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সামনেই আর কয়েকদিন, মাত্র কয়েকদিন বলতে কয়েক মাস মাত্র, অর্থাৎ জানুয়ারি থেকেই শুরু হবে নতুন বছরের ট্যাক্স ফাইল করা, ট্যাক্স দাখিল করা। সুতরাং তার আগেই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই কারণে যে এই দুর্মূল্যের বাজারে, যেটি আমার ভূমিকাতেও বলেছি যে কি কষ্ট হয় আমাদের এই কষ্টার্জিত অর্থ যখন আমরা একটা বড় অংশ আমাদের ইনকাম ট্যাক্স খাতে দিই, যদিও আমরা আবার কিছু ফেরতও পাই অনেকে। তো সেই বিষয়টি আমরা যে লুফলগুলো ছিল, সেই লুফলগুলো যদি আমরা কাজে লাগিয়ে আজকের আলোচনার মধ্য দিয়ে 2 টাকা হলেও যদি আমরা বাঁচাতে পারি, সেটাও কিন্তু আমারই পয়সা, আমারই উপকারে আসবে। সুতরাং এই বিষয়টি খেয়াল রেখে আমরা পরবর্তীতে যখন ট্যাক্স ফাইল করব তখন যেন এই বিষয়গুলো আমরা নিজেদের মাথায় রাখি, এবং যারা আমার ট্যাক্স প্রিপেয়ার আছে তাদেরকে সমস্ত কাগজপত্র, যা কিছু ডকুমেন্টস আছে সেগুলো যথাযথভাবে উপস্থাপন করি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।